নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবেই রবে, ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। সদ্য মা হয়েছেন, সন্তান সামলে প্রচারও চালিয়ে যাচ্ছেন জোর কদমে, অনুভূতি কেমন? অনুভূতি বলতে একটু হেক্টিক তো বটেই, তবে আমি বলবো যে আমার পরিবার সর্বতোভাবে যেহেতু আমার সঙ্গে আছে, তাই হয়তো এতগুলো কাজ একসাথে সামাল দিয়ে উঠতে পারি। আপনি এমন একজন ক্যান্ডিডেট, বিরোধীদের নিশানায়ও আপনি থাকেন না, তাদের অভিযোগে তীর হচ্ছে আপনার স্বামী দেবরাজের বিরুদ্ধে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, ওনাদেরকে নিয়ে আমার খুব একটা কথা বলতে ভালো লাগে না, আমার ইচ্ছেও করে না। কারণ একটা তো কথা বলার জন্য, মানে যাকে নিয়ে আলোচনা করব বা কথা বলবো, তারও তো একটা ক্রেডিবিলিটি দরকার। তো আমার জায়গা থেকে উনি সেই ক্রেডিবিলিটি ম্যাচ করেন না, তাই আমি ওনাকে নিয়ে খুব একটা কথাও বলি না, বা ওনার দলকে নিয়েও খুব একটা কথা বলি না। এবং এই প্রসঙ্গে যদি আরও একটু আমরা আলোকপাত করি, যিনি প্রতিপক্ষ তরুণজ্যোতি তেওয়ারি, এবং তিনি বিজেপি দলের প্রার্থী, তো সেক্ষেত্রে তিনি একটি মন্তব্য করেছিলেন বেশ কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে, যে অদিতি মুন্সি কি তার স্বামীর দুর্নীতির দায়ও নেবেন, তিনিও কি জেলে যাবেন তার সঙ্গে। আমার রাজনীতিতে রাজার নাম ভগবান শ্রীকৃষ্ণ। আমি জানি কারোর কোনো মানুষের উপরে এই বিচারদণ্ড থাকে না, আমি তাকে মানি, তিনি যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। আর একজন স্ত্রী হিসেবে যদি আমার স্বামীর অভিযোগ ওরা যারা করছে সেটা যদি প্রমাণিত হয়, হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে জেলে যেতেও রাজি আছি। কিন্তু ওনারা প্রমাণটা, এই দায়টা নিতে পারবে তো, এই মিথ্যাটাকে বহন করার মতন? যিনি উপরে আছেন তিনি সবটা দেখছেন, তিনি সবটা শুনছেন। আমি সেটাই বিশ্বাস করি, কারণ আমি মনে প্রাণে একজন ঈশ্বর ভক্ত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তরুণজ্যোতি এটাও বলেন, তৃণমূল অদিতি মুন্সির মুখকে ব্যবহার করছে। আমি ওনাদেরকে নিয়ে কথা বলতেই ভালোবাসি না, কারণ ওনাদের শিক্ষা, ওনাদের রুচি, ওনাদের কথা, শব্দচয়ন, এগুলো কোনোটাই আমার সাথে যায় না। আমি এরকম কোনো মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না যাদের মিনিমাম সহবোধটুকু নেই যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। তো আমি ওনাদেরকে নিয়ে খুব একটা কথাও বলি না, ইন্টারেস্টেডও নই। ওনারা কি বলছেন ওনারাই জানেন, ওনারাই বলতে পারবেন এর জাস্টিফিকেশন কি। এত বড় আইনজীবী শুনেছি, এত এত এলিগেশন আনছে, প্রমাণ তো করতে পারলো না আজও অবধি। তিনি আবার অনেক বড় আইনজীবী শুনেছি। তো আইনজীবী মানে তো শিক্ষিত মানুষ, আমরা জানি সমাজে। তো একজন শিক্ষিত মানুষের সমাজের যদি ভাষা এটা হয়, তাহলে সেই সমাজের দায়িত্ব যদি তার উপরে পড়ে, তাহলে সেই সমাজের কি অবস্থা হবে, এইটা তো খুব চিন্তার বিষয়। ফের বিধায়ক হলে প্রথম কাজ কোনটা হবে? আমাদের অনেকগুলো কাজের এজেন্ডা রয়েছে, যেরকম ধরো যেরকম বাড়ি পরিষ্কারের মতন একটা র্যান্ডাম প্রসেস হচ্ছে বিধানসভার রাস্তাঘাট, ড্রেনেজ, আলো, জল। এটা একটা র্যান্ডাম প্রসেস, এটা প্রত্যেকবার, প্রত্যেক বছর বা রিপিটেডলি আমাদের করতে হয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। এছাড়াও আমরা যেটা মেনলি ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের ইউথের উপরে। কারণ হচ্ছে আমাদের মনে হয় যে এরকম অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা রয়েছে যারা হয়তো আর অর্থনৈতিক সচ্ছলতার অভাবের জন্য তারা হয়তো নিজেদের ট্যালেন্টকে প্রকাশ করতে পারছে না, বা সঠিকভাবে তারা নিজেদেরকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারছে না বা করে উঠতে পারছে না, কারণ সেটা একটু খরচা সাপেক্ষ প্রসিডিওর, যেহেতু সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু মেরিট কখনো ফিনান্সিয়ালিটি দেখে আসে না, সেটা বাই বার্থ তার মধ্যে আসে এবং তার স্বভাববশত আসে। তো আমরা সেই ট্যালেন্টটাকেই আরও আর একটু নারিশ করবার চেষ্টার জন্য আমরা তাদের জন্য ডেডিকেটেডলি একটা ট্রেনিং ইনস্টিটিউশন তৈরি করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা রয়েছে, আমাদের এই অঞ্চলে প্রচুর পশুপ্রেমী মানুষেরা রয়েছেন, এবং আমাদের এই অঞ্চলে অ্যাটলিস্ট
মানে বেসিক স্টেজে ফার্স্ট এডের একটা যদি জায়গা আমরা করতে পারি, তাহলে যারা এরকম পোষ্যদের যাদের বাড়িতে রয়েছে বা রাস্তাঘাটেও ওরা যারা রয়েছে, ওদের অ্যাটলিস্ট একটা বেসিক সাপোর্ট যেন আমরা মেডিকেলি করতে পারি, সেরকম একটা আমরা মেডিকেল সেন্টারের কথা আমরা ভেবেছি, সেটাও আমরা করতে চাই। এরকম আরও কিছু, এবং সবথেকে বড় কথা, যেহেতু আমি একজন মহিলা, তো আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা যারা কাজে বেরোই, বাইরে বেরোই, আমাদের ওয়াশরুমের একটা বড় সমস্যা থাকে। তা আমি এই অঞ্চলের মানে জনবহুল যে জায়গাগুলো, যেগুলো ওয়ার্কিং প্লেস হিসাবে মেনলি ধরা হয়, সেই রকম জায়গায়, বেশ কিছু জায়গায় গোটা বিধানসভা জুড়ে আমরা ডেডিকেটেডলি ফর উইমেন আমরা একটা পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করছি, যেখানে একদম সম্পূর্ণভাবে সেটা যাতে সুরক্ষাজনিত ব্যাপারটা যেন সেখানে মেনটেন হয়, হাইজিন মেনটেন হয়, এগুলো যেন করা হয়। এবং অবশ্যই আমাদের যেগুলো বেসিক নিডস থাকে এমার্জেন্সি টাইমে, সেরকমও ইমিউনিটিস দিয়ে যাতে ওই জায়গাটা আমরা রেডি রাখতে পারি। অদিতি জয়ী হবেন সে বিষয়ে নিশ্চয়ই আত্মবিশ্বাসী। দেখুন, আমি আমার কর্মে বিশ্বাসী, আর বাকিটা যেহেতু আমি আবারও বলছি, আমি সবসময় ঈশ্বর বিশ্বাসী, আমি কাজ করি, বাকিটা তিনিই ফল দেন। 26-এর বিধানসভা নির্বাচনে আমরা বিভিন্ন নজির দেখছি একটা পজিটিভিটির, এই যে আক্রমণাত্মক কথা এড়িয়ে চলা ইত্যাদি, অনেক আমরা এরকম উদাহরণ দেখেছি। কিন্তু অদিতি মুন্সির ক্ষেত্রে আমরা কিন্তু এটা পুরনো আগেও দেখেছি, কারণ তাকে আমরা কখনো দেখি না যে বিরোধীদের কটাক্ষ করছেন বা কোনো নেতিবাচক মন্তব্য করছেন। ব্যক্তি অদিতি এরকম, সেটারই কি প্রতিফলন, নাকি খুব এটা সচেতনভাবে আপনি এটা মেনটেন করেন? দেখো, অ্যাডাপ্ট করা আর সহজাত একদিন না একদিন প্রকাশ পাবেই। আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে, দীর্ঘদিন ধরে জানে, তারা জানে যে আজও অবধি আমি এটা আমার গুরু শিক্ষা, গুরুদের থেকে শিখেছি যে আমি যা সমাজে দেব সেটাই আমার কাছে ফিরে আসবে। আমি সেটাতে ভীষণ বিশ্বাস করি। আর চারিদিকে এত মানুষ নেগেটিভ নিয়ে মেতে উঠেছে, আমার প্রথম থেকেই মনে হয় যদি আমার 1 সেকেন্ডের একটা হাসিতে বা একটা কথাতে যদি 1 সেকেন্ডের জন্য হলেও সেই মানুষটার মনটা একটু ভালো হয়, এটা আমার গুরু শিক্ষা। তাই এটাকে আমি অ্যাডপ্ট করিনি, এটা আমি যাপন করি। আমি বরাবর এরকম, সব সময় এরকম। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।